আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ৫ সহযোগী সহ গ্রেপ্তার, ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে। ট্রাম্পকে জানিয়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী শিশু সহ ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, মাত্র ৩ মিনিটে নদী পার হওয়ার দিন শুরু। শেখ হাসিনা সহ পরিবারের ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ, অর্থ পাচারের অভিযোগে নাজবুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং সব মিলিয়ে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে অর্থ উপদেষ্টার মন্তব্য, এলডিসি থেকে উত্তোলন হলে দেশের গৌরব বাড়বে আশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনিকে ৫ সহযোগী সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ময়মনসিংহে পৃথক আরেকটি অভিযানে ৪ জন রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তার বাকি ৪ জন নারী ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। রুমন রেজার তথ্য ও ভিডিও চিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলায় গ্রেফতার ৪ আসামি। বান্দরবানের আইফিনছড়ি তুমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফআই এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ। সোমবার দিবাগত রাতে গোপন বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির ৬ জন এবং ময়মনসিংহ থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব ১১। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক ২টি মামলা করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই ৫ দিন করিয়া ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। তাদের কাছ থেকে নগদ ২১,৩৯,১০০ টাকা, একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইন ও ৪টি হাতঘড়ি জব্দ করা হয়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী শিশু সহ ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন নেতানিয়াহু। হামাস বলছে, দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতেই অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েল হামলা চালিয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এরই মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনাও চলছিল। তবে সবকিছু উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী শিশুসহ ৪ শতাধিক নিহত ও ৬ শতাধিক আহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি বাড়ানো ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, মূলত হামাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তবে হামাস বলছে, যুদ্ধবিরতি বাতিল করতেই অবরুদ্ধ ও অনিরাপদ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল হামলা চালিয়েছে। রাতভর চালানো হামলায় বেসামরিক নাগরিকদের সঙ্গে গাজার সরকারি গণপূর্ত বিভাগের প্রধান ইমাম আল দালিস, বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল হাত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহাজাত আবু সুলতান নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন ও রমজান মাসে ইসরায়েলের এমন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সুব্রত গাইন, চ্যানেল আই। কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে পূর্ণ সমর্থন দিয়েছে। পারস্য উপসাগরের ধনী দেশ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি এই সমর্থনের কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তিনি কাতার সরকারের এমন বার্তা পৌঁছে দেন। কাতারের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সমর্থনের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা কাতারের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে এবং তাদের কারখানাগুলোকে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আমন্ত্রণ জানান। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী ট্রেনটি মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সৈয়দাবাদ পৌঁছেছে। নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে। আল মুকসিদের রিপোর্ট। যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেল সেতু। অনেকদিন ধরেই এটি চালুর অপেক্ষায় ছিলেন যমুনার দুপারের মানুষ। উদ্বোধনী দিনে ট্রেনটি সেতু পার করতে সময় নিয়েছে মাত্র 3 মিনিট। নতুন রেল সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং এতে 2টি লাইন রয়েছে। সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে দুপুর 12টা 6 মিনিটে ট্রেন যাত্রা শুরু করে এবং 12টা 12 মিনিটে সেতুতে ওঠে। মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে 12টা 21 মিনিটে সৈয়দাবাদ স্টেশনে পৌঁছায়। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুততর হবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হল এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখানে যাতায়াত করতে পারবো। 1998 সালে যমুনা সড়ক সেতুর ওপর রেল ট্র্যাক যুক্ত করা হয়। তবে 2006 সালে সেতুর ফাটল দেখা দিলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নতুন রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় 2016 সালে। আল মুকসিদ, চ্যানেল আই। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ করেছে দুদক। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টের 394 কোটি 60 লাখ টাকা জব্দ করতে দুদকের করা আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত 11 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব জব্দ ও সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। আদালতের আদেশ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক।
31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 394,60,72,000 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের মধ্যে উত্তরা ব্যাংক পিএলসি 1টি, অগ্রণী ব্যাংক পিএলসি 9টি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড 1টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক 3টি, যমুনা ব্যাংকে 1টি, জনতা ব্যাংকে 1টি, মেঘনা ব্যাংকে 2টি, মধুমতি ব্যাংকে 2টি, ন্যাশনাল ব্যাংকে 2টি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3টি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে 2টি, ট্রাস্ট ব্যাংকে 2টি ও ইউসিবিতে আছে 3টি অ্যাকাউন্ট। এছাড়া ক্রিকেট বোর্ডের শত শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচার সহ নানা অনিয়মের অভিযোগ আমলে নিয়ে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব নাজমুল হাসান পাপন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজশে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে দেশের গৌরব বাড়বে। ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি নিয়ে আশাহত হওয়ার কিছু নেই, সব মিলিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে অর্থনীতিতে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। বৈঠকে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, 10,000 মেট্রিক টন মসুর ডাল, 11 লাখ লিটার রাইস ব্র্যান্ড অয়েল এবং 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরো প্রকট হবে, তখন আমরা হয়তো। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 6 দফা প্রস্তাবনা দিয়েছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফোরামের সমন্বয়কারী ও ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা দরকার। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, জনপ্রত্যাশার আলোকে সংস্কার করতে হবে, তবে সংস্কারের কথা বলে সময় দীর্ঘায়িত করলে নানা মহলে আশঙ্কা ও উদ্বেগ বাড়বে। এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল, ডেমোক্রেসি ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর নুরুন্নবী যুগল, শিল্ডের নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ, সমর রায় সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এই ক্ষেত্রে আমরা মনে করি যে মূল প্লেয়ার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো। সরকারের রাজনৈতিক দলের সাথে সমঝোতার প্রেক্ষিতে কোন নির্বাচন আগে হওয়া উচিত সেটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মূল পক্ষই তো এখন দেশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতেই কোন নির্বাচন আগে হবে সেটি ঠিক করা উচিত বলে আমরা মনে করি। এবারে আই স্পোর্টস। ধন্যবাদ। এবারে অন্যান্য সংবাদ। আন্তর্জাতিক সাফল্য, ইংলিশ চ্যানেল অতিক্রমের রেকর্ড আর 1985-র সাব গেমসে 5 স্বর্ণ সহ 7 পদক জিতে রেকর্ড গড়া মোশাররফ হোসেন খান এক উজ্জ্বলতম তারকা। স্বাধীনতা পদকে ভূষিত 73 বছর বয়সী এই সাঁতারু সপরিবারে যুক্তরাষ্ট্রে প্রবাসী। জন্মভূমি থেকে দূরে থাকলেও তার ভালোবাসা, আবেগ দেশ আর সাঁতারকে ঘিরে। সংক্ষিপ্ত ছুটিতে দেশে বেড়াতে এসে শুনিয়েছেন সাঁতার নিয়ে তার স্বপ্নের কথা। আদিল আহমেদ শানের রিপোর্ট। 70, 80 ও 90 দশকে দেশ বিদেশের সুইমিং পুল থেকে অজস্র সাফল্য আর পদক জেতা সাঁতারু মোশাররফ হোসেন খান বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত এক নাম।
1985-তে ঢাকার সাফ গেমসে সুইমিং পুলে ঝড় তোলা মুন্সিগঞ্জে জন্ম নেয়া মোশাররফ এখন সাঁতারের মাঝে নিজের স্বর্ণালী তারুণ্যকে খুঁজে ফেরেন। 1985-তে সাফ গেমসে রেকর্ড 5 স্বর্ণসহ 7টি পদক তাকে এনে দিয়েছে গেমসের সেরা ক্রীড়াবিদের সম্মান। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক এসছে সেই অবদানের স্বীকৃতি হিসেবে। সাফ গেমসের ইতিহাসে এক আসরে মোশাররফের 7 পদক জেতার রেকর্ড 47 বছরেও ভাঙতে পারেনি কেউ। এটা সম্ভাবনা কম আছে, বাংলাদেশের যে খেলোয়াড় আছে না, কেউ এই পর্যন্ত কোনো খেলা থেকে 2টার বেশি পায়নি। 1986-87-তে তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল জয় করার কৃতিত্ব দেখান মোশাররফ। ব্রজেন দাস ও আব্দুল মালেক স্বাধীনতা পূর্ব সময়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করার রেকর্ড গড়েছিলেন। ইংলিশ চ্যানেল মানুষের একটা ড্রিম থাকে ছাত্রদের যে একসময় ইংলিশ চ্যানেল ক্রস করা যায় কিনা। এত সাফল্যের পরও এশিয়ান গেমস এবং অলিম্পিক্সের মতো বনেদি আসরে সফল না হওয়ার হতাশাও আছে তার। আমি 72 থেকে 88 পর্যন্ত আমি 96 ইভেন্ট করেছি, 96 ফার্স্ট হয়েছি। সাঁতারের উন্নতির জন্য ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণের তাগিদ বাংলাদেশের সাঁতার কিংবদন্তির। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। আর বিরতি সংবাদে আবার আমন্ত্রণ। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপরাধ না করলেও নিউজ হচ্ছে বিএনপিকে নিয়ে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নেই, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর মতিঝিল কলোনি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপিকে দোষারোপ না করার আহ্বান জানান মির্জা আব্বাস। অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওটা হলো বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। এদের সঙ্গে কিসের আপোষ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন। জুলাইয়ের অর্জন নষ্ট হয়ে গেলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সন্ধ্যায় এবি পার্টি আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। আভাস পাচ্ছি যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে রক্ত দিয়েছেন, একসাথে জীবন দিয়েছেন, তাদের মধ্যে আজকে অনৈক্যের সুর বাজছে। এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারো কাছে ক্ষমা পাবো না। রাজধানীতে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আয়োজনে বৈষম্যমুক্ত সমাজ কাঠামো নির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান, কেন্দ্রীয় অন্তর্বর্তী কমিটির যুগ্ম সদস্য সচিব ভিপি সুলাইমান, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান খান ও অন্যরা। ঈদ ফ্যাশনে পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাক। রাজধানীর যমুনা ফিউচার পার্কে জামান পার্ক ওয়্যারের আউটলেটে পাওয়া যাচ্ছে হাল ফ্যাশনের নানা বিশ্বখ্যাত ব্র্যান্ডের আউটফিট। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছর ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক রয়েছে বিদেশি নানা বিখ্যাত ব্র্যান্ডের প্রতিও। ব্র্যান্ড হচ্ছে গিয়ে যেটা এক্সেপশনাল থাকে, মানে যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় না, কিন্তু ব্র্যান্ডেড শপে আসলে একটু এক্সেপশনাল ডিজাইন পাওয়া যায়, এটাই আর কি।
আপনার কোয়ালিটি, আপনি যখন ব্র্যান্ডের একটা পোশাক পরবেন সেটার কোয়ালিটি আর আপনি যদি লোকাল মার্কেট থেকে যখন যেটা নেবেন সেটার কোয়ালিটি অনেক ডিফারেন্স থাকবে। বিশ্বে মেড ইন বাংলাদেশের রপ্তানি করা কাপড় চাহিদার শীর্ষে। টমি সিকে, যারা মার্ক অ্যান্ড স্পেনার, রাফ রয়েল, হুগো বস, ম্যানগো, আমেরিকান ইগল, জি স্টার সহ বিশ্বের নামি দামি এক্সপোর্ট ব্র্যান্ডের আউটফিট পাওয়া যাচ্ছে যমুনা ফিউচার পার্কের জামান পার্কওয়ারে। জামান পার্কওয়ার অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডটা সেল করে মেড ইন বাংলাদেশে। সো আলহামদুলিল্লাহ এবার ঈদে আমরা মেন্স ওয়্যার, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার সব কিছু রেখেছি, সাথে 12 মাসই উইন্টারে যেমন নর্থ ফেস, নাপা পিজরি, লুলুলেমন, বিভিন্ন যে এক্সপোর্টের ব্র্যান্ডগুলো, জ্যাকেট থাকে, সোয়েট শার্ট থাকে, হিগো বস, সো সব কিছু সোয়েট শার্ট, হুডি, জ্যাকেটস, লেডিস জ্যাকেটস সব কিছুই আছে। মাশাল্লাহ আমরা পুরো ঈদটাকে কাভার করেছি যাতে অথেন্টিক টেস্টটা সবাই পায় আর কি, দেশ এবং দেশে। সো আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি এখন পর্যন্ত, যেহেতু গেল 10 তারিখে ওপেন হয়েছে। আমাদের এখানে সব ফ্যান বেজই আছে, অনলাইন থেকেই শুরু আমাদের যাত্রাটা। এখন মাশাল্লাহ 3টা আউটলেট। সব ধরনের পোশাকে শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে 20% ছাড়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটলটাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের 80 পৃষ্ঠার গোপন নথি জনসমক্ষে প্রকাশ করা হবে। ওয়াশিংটনের দ্য কেনেডি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, এটির জন্য লোকজন দশকের পর দশক অপেক্ষা করে আছেন। এটি খুবই কৌতূহল সৃষ্টি করেছে। 1963 সালের 22 নভেম্বর টেক্সাসের ডালাসে বহুল আলোচিত ও রহস্যঘেরা এই হত্যাকাণ্ড ঘটে। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে দামালের গল্প লিখেছেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম, মিম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার সহ অনেকেই। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। হাওর রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময় শেষ হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। এতে দুশ্চিন্তায় রয়ে গেছে হাওর পাড়ের লক্ষাধিক কৃষক পরিবারের। এছাড়াও বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগও রয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের ঝিনাইগাতির শালবনের জীববৈচিত্র্য। ক্ষয়ক্ষতি নিরূপণ সহ বনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কাজ করছে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে প্রতি বছর এমন অগ্নিকাণ্ডের উদ্বেগ জানিয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ স্থানীয়রা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি সূচক 4 পয়েন্ট বেড়ে 5210 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 398টি কোম্পানির 451 কোটি 18 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 53 কোটি 98 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 186টির, কমেছে 156টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির শেয়ারের দাম।
সংবাদে আবারও একটি বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাক। আবার আমন্ত্রণ। বরগুনায় 14 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে ওই জেলার ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একসাথে ভুক্তভোগীর নাম ও ছবি কেউ যাতে প্রকাশ না করে সে বিষয়ে গণসচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বলেছেন আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ। অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরায় ধর্ষণের ঘটনায় মৃত শিশুর বড় বোনকে নিরাপত্তা দিতে ডিসি ও এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী হামিদুল মেজবা জানিয়েছেন, শিশুদের নাম ঠিকানা প্রকাশ নিয়ে একটি গাইডলাইন দিয়ে দেবেন হাইকোর্ট। আদালত আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন অথবা স্টেপের মতো জমা দেন, যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে 14 ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন, কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। বাংলাদেশে গত কয়েক বছরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে 16% যুক্তরাষ্ট্রে আর 12% যুক্তরাজ্যে গেছেন। বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন TN এর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোড মিলনায়তনে প্রতিবেদনটির মূল তথ্য উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিলের দক্ষিণ এশিয়ার এডুকেশন ডিরেক্টর সালভাদর কারবাজাল লোপেজ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। অনুষ্ঠানে বাংলাদেশের ট্রান্সন্যাশনাল এডুকেশনের সম্ভাবনা ও সামাজিক মূল্য বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন। আয়োজনে TNE 2025 অনুদানের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিএনপি নেতারা বলেছেন, জাতীয় রাজনীতির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তারা বলেন, যারা সংস্কার আগে নির্বাচন পরে বলে তারাও স্বৈরাচারের দোসর। জাতীয় রাজনীতির মতো ছাত্র রাজনীতিরও গুণগত পরিবর্তনের কথা বলেছেন তারা। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মামুনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে, ছাত্রদল শপথ নেবে, ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। জনগণের সরকার পুরো প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সেই সুদৃঢ় ঐক্যের জন্য আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের পাহাড়তলীতে অসহায় 2000 পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আরও ছিলেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ex-JCD ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী আ.ন.হ. আখতার হোসেন ও অন্যরা সে সময় ছিলেন।
আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি। আর সংবাদে আবারও আমন্ত্রণ। ঢাকা 12 আসনের বৃহত্তর নোয়াখালী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর তেজতুরি বাজারে আয়োজিত এই আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনা করার পাশাপাশি রমজানের মাহাত্ম্য তুলে ধরে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব সহ অন্যরা। এবারে খেলার খবর। সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরির শেষ সময় 4:47, ইফতার 6:10। চট্টগ্রাম সেহরির শেষ সময় 4:42, ইফতার 6:05। রাজশাহী সেহরির শেষ সময় 4:54, ইফতার 6:17। খুলনা সেহরির শেষ সময় 4:50, ইফতার 6:13। বরিশাল সেহরির শেষ সময় 4:48, ইফতার 6:11। সিলেট সেহরির শেষ সময় 4:41, ইফতার 6:04। রংপুর সেহরির শেষ সময় 4:53, ইফতার 6:16। ময়মনসিংহ সেহরির শেষ সময় 4:45, ইফতার 6:12। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুনুনি 5 সহযোগী সহ গ্রেপ্তার, 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে। ট্রাম্পকে জানিয়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, মাত্র 3 মিনিটে নদী পার হওয়ার দিন শুরু। শেখ হাসিনা সহ পরিবারের ব্যাংকে থাকা 1000 কোটি টাকা জব্দ, অর্থ পাচারের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এবং সব মিলিয়ে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে অর্থ উপদেষ্টার মন্তব্য, এলডিসি থেকে উত্তরণ হলে দেশের গৌরব বাড়বে আশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।